ষষ্ঠ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমার চ্যানেলের আরও একটি নতুন বাংলা ক্লাসে। আজকের এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অন্তর্গত ষষ্ঠ শ্রেণীর তোমাদের যে বাংলা পাঠ্য বইটি রয়েছে, সেই বাংলা পাঠ্য বইয়ের প্রথম যে কবিতাটি রয়েছে ভর দুপুর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, সেই কবিতার সমগ্র বিষয়বস্তু নিয়ে আজকের এই ক্লাসের মাধ্যমে আলোচনা করব। আশা করি আজকের এই আলোচনাটি তোমরা যদি একবার মন দিয়ে দেখে নাও, তাহলে এই ভর দুপুর কবিতাটি বুঝতে তোমাদের আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো এবার আমরা আজকের মূল আলোচনায় প্রবেশ করি। কবিতার নাম কি? ভর দুপুর। কার লেখা? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তো সর্বপ্রথম আমাদের নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবির পরিচিতি সম্পর্কে জানতে হবে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মগ্রহণ করেছিলেন 1928 খ্রিস্টাব্দে 19 অক্টোবর বাংলাদেশের ফরিদপুর জেলায়। সত্যযুগ পত্রিকার সাংবাদিক রূপে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকার সঙ্গেও তিনি যুক্ত হন। বহুদিন তিনি আনন্দ মেলা সম্পাদনার দায়িত্ব পালন করেছিলেন। আনন্দ মেলাও একটি পত্রিকা, তো বহুদিন তিনি সেই পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেছিলেন। বাংলা কবিতার জগতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অত্যন্ত জনপ্রিয় নাম। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু প্রভৃতি। উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন এবং পরিশেষে তিনি প্রয়াত হন 2018 সালে 25 ডিসেম্বর। চলো এবার আমরা কবিতার মূল আলোচনায় আসি। কবিতার নাম ভর দুপুর। ভরদুপুর কথাটির অর্থ কি? ভরদুপুর কথাটির অর্থ হলো মধ্যাহ্নকালীন সময় বা দ্বীপ্রহর। আজকের আমাদের আলোচ্য এই ভরদুপুর কবিতায় গ্রাম বাংলার এক নির্জন অলস দুপুরের প্রকৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা যদি কল্পনা করি যে একটা গ্রাম বাংলার দুপুরবেলার প্রকৃতি কীরকম হয়, তো আমাদের কল্পনায় অনেকটা এরকম ছবি ধরা পড়বে যে একটা গ্রাম, চারিদিকে প্রখর সূর্যকিরণ, এই ভর দুপুর বা এই দ্বীপ্রহরে কেউ কোথাও বাইরে নেই। পথে ঘাটে যে সমস্ত পথিকজন রয়েছে তারা এই প্রখর সূর্যকিরণের তাপে তারা কোনো এক গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। রাখাল নিজের পোষ্য জন্তুগুলোকে মাঠে ছেড়ে দিয়ে নিজে গাছের নিচে বসে আছে। এই ভর দুপুরে কেউ কোথাও নেই এবং সমস্ত মানুষজন নিজের আশ্রয়স্থলে বিশ্রাম নিচ্ছে। এই হলো একটি গ্রামের দুপুরবেলার প্রকৃতি। এইরকমই একটি বিষয় নিয়ে আজকের আমাদের এই আলোচ্য কবিতা ভর দুপুর। তো চলো এবার আমরা কবিতার আলোচনায় আসি। কি বলছে? ওই যে অসৎ গাছটি ও তো পথিক জনের ছাতা, তলায় ঘাসের গালচে খানি আদর করে পাতা। অসৎ শব্দটি এসেছে মূল শব্দ অসত্য থেকে, সেটি এক প্রজাতির গাছ। এবং পথিকজন কারা? যারা পথে হেঁটে বেড়ায়, যারা পথে হাঁটাচলা করে, তারাই হলো পথিক। তো কবি বলছেন এখানে যে ওই যে অসৎ গাছটি ও তো পথিক জনের ছাতা। এখানে অসত্য গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে। কেন? পথের মোড়ে কিংবা পথের ধারে কোনো এক জায়গায় এক অসত্য গাছ আছে। তো পথিকজন যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় এই ভর দুপুরবেলা, কবিতাটি কিন্তু একটা ভর দুপুরবেলার কবিতা, এটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখানে যা সমস্ত বিষয়গুলি ঘটবে সমস্তটাই কিন্তু দুপুরবেলায়। তো পথিকজন যখন দুপুরবেলায় পথে হাঁটে কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চায়, তারা ক্লান্ত হয়ে যায় এবং তারা সেই অসত্য গাছের নিচে বিশ্রাম নেয়। তো তাই এখানে অসত্য গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। ওই যে অসৎ গাছটি ও তো পথিকজনের ছাতা, তলায় ঘাসের গালচে খানি আদর করে পাতা। এবং মানুষজন সে অসত্য গাছের নিচে বিশ্রাম নেয় এবং সে গাছের নিচটা কীরকম? সেই গাছের নিচে প্রচুর ঘাস আছে এবং ঘাসগুলো কীরকম? গালচে খানি, অর্থাৎ গালচে শব্দটির এসেছে মূল শব্দ গালিচা থেকে, যার অর্থ হলো পাট কিংবা পশুর পশমে তৈরি পুরু কার্পেট। তো সেই ঘাসগুলি কীরকম? একটা পুরু কার্পেটের মতো। তো মানুষজন কিংবা পথিকজন যখন সেই অসত্য গাছের নিচে বসে, তো সেই ঘাসগুলো যেন মনে হয় তাদেরকে আদর করে
সেই ঘাসগুলো এতটাই নরম, এতটাই আরামদায়ক, যেন মনে হয় সেই ঘাসগুলো তাদেরকে আদর করছে। তাই বলছে যে তলায় ঘাসের গালচে খানি আদর করে পাতা। তারপরে কি বলছে, চড়ছে দূরে গরুর বাছুর গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলি যায় আকাশটাকে ছুঁয়ে। আমাদের রাখাল ভাই সে দুপুরের প্রখর রৌদ্রের কারণে গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে এবং সে নিজের পোষ্য গরুর বাছুরগুলোকে ছেড়ে দিয়েছে এবং তারা মাঠে চড়ে বেড়াচ্ছে এবং সে নিজে কি করছে, গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। কেন? কারণ এই দুপুরের প্রখর রোদ। তারপর কি বলছে, খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকোটি। মধ্যাংশে ফাঁপা বিশিষ্ট কাঠের তৈরি কোনো বস্তুকে খোল বলা হয়। তো কীর্তন কিংবা যাত্রাপালার সময় একটি বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় যেটাকে হাত দিয়ে বাজানো হয়, তো সেটাকেও কিন্তু খোল বলা হয়। তো এইখানে বলছে যে খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি। কবিতায় কিন্তু সেই খোলের কথা বলেনি, কবিতায় বলছে যে খোল অর্থাৎ ছোট নৌকার কথা বলা হয়েছে। তোমরা যদি একটি ছোট নৌকা লক্ষ্য করো তো দেখবে যে তার মধ্যাংশ ফাঁপা থাকে। তো সেই মধ্যাংশ ফাঁপা থাকে জন্যই সেটাকে খোল বলা হয়। মাঝি দুপুরের প্রখর রোদের কারণে কোথাও বসে বিশ্রাম নিচ্ছে এবং সে কি করেছে, খোলের মধ্যে তার সেই ছোট্ট নৌকাটির মধ্যে শুকনো খড়ের আটি বোঝাই করে রেখেছে। তো খড় কি? খড় হলো ধান গাছের থেকে ধানটি ঝাড়াই করে নেবার পর যে অবশিষ্টাংশটি পড়ে থাকে সেটাই হলো খড়। তো সেটাকে পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এবং গ্রাম বাংলায় ঘরের ছাউনি কিংবা বেড়া বানানোর জন্যও ব্যবহার করা হয়। তো মাঝি সেই শুকনো খড় তার খোলের মধ্যে বোঝাই করে রেখেছে এবং সে অপেক্ষায় আছে কখন সূর্যের প্রখর কিরণ কমবে এবং সে নিজের গন্তব্যের পথে রওনা দেবে। তাই বলছে যে খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকোটি। নদীর ধারে একটি নৌকো বাঁধা রয়েছে বড়, সেই নৌকোটি কাদের? কেননা নৌকোর কোনো মাঝি নেই আপাতত। সেই দুপুরে বেলার প্রখর রোদের কারণে সেই মাঝিও কোথাও বিশ্রাম নিচ্ছে। কেউ কোথাও নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লেকগুলো। বলছে যে কেউ কোথাও নেই, এই ভর দুপুরবেলার কেউ কোথাও নেই, শুধু বাতাস উড়িয়ে যাচ্ছে যে একটা মিহিন সাদা ধুলো। এই ভর দুপুরবেলা যে যার ঘরে যে যার মতো ঘুমিয়ে আছে, যে যার আশ্রয়স্থলে ঘুমিয়ে আছে। শুধুই কি আর মানুষ ঘুমোয়? যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে। কবি বলছেন যে শুধুই কি আর মানুষ ঘুমোয়? যে জানে সেই জানে। অর্থাৎ কবি বলছেন যে এই ভর দুপুরবেলা শুধুই তো আর মানুষ ঘুমোয় না, বিভিন্ন জীবজন্তু রয়েছে যারা এই রোদের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন গাছের নিচে বিশ্রাম নেয়। তো তাই বলছে যে শুধুই কি আর মানুষ ঘুমোয়? যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে। কবি বলছেন যে সমগ্র বিশ্বভুবন যেন এখানে ঘুমিয়ে আছে। তো এই দুপুরবেলা গ্রাম বাংলা এক এমন রূপ ধারণ করে যেন মনে হয় সমগ্র মানুষের সাথে এই ধরিত্রী মাতা স্বরূপও ঘুমিয়ে আছে। খুব সুন্দর একটি কবিতা ভর দুপুর। তো কবিতাটি তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে, ভিডিওটি দেখে কবিতাটির অভ্যন্তরীণ বিষয়বস্তু ভালোভাবে বুঝে নেবে। তো আজকের আলোচনা এইটুকুই। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবে। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং ইতিমধ্যেই আমি কিন্তু তোমাদের ক্লাস 6-এর অন্যান্য ভিডিওগুলি আমার চ্যানেলের মধ্যে পোস্ট করেছি। তো তোমরা যদি সেই ভিডিওগুলি পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে ক্লাস 6-এর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অন্যান্য ভিডিওগুলি দেখে নিতে পারো। তো আজকে এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।